আজ আমাদের আড্ডাট মায়া ১২৭তম আড্ডা। আপনাদের সাথে রয়েছে বিশেষ ব্যক্তিত্ব, যিনি অনেকগুলি জায়গা কভার করে ওনার কাজ করছেন, যার মূল কাজটা আমরা বেশি দেখে থাকছি, সেটা হচ্ছে ফিল্মের সাথে উনি যুক্ত হয়ে রয়েছেন। গত ২ দশক ধরে উনি এই শিল্পকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তাছাড়াও থিয়েটার এবং টেলিভিশনের সাথেও একই রকমভাবে যুক্ত রয়েছেন। ওনার এই বিশাল বিস্তার বহু বছর ধরে কাজ করে চলেছেন এবং উনি আজকে আমাদের সাথে আড্ডা দিতে দিতে সেই জায়গায় নিশ্চয়ই যাবেন এবং ওনার জার্নি, ওনার কথাবার্তা, সেগুলোর মধ্যে নিশ্চয়ই আমরা জানতে পারবো আরও অনেক কিছু। আমি বিপ্লবদাকে ডেকে নিচ্ছি। প্রথমে থ্যাংক ইউ মায়া আর্ট স্পেস, মধুছন্দা, ইন্দ্রজিৎ আমাকে এখানে ইনভাইট করার জন্যে টু হ্যাভ অ্যান আড্ডা অন উত্তম কুমার। ৩০ বছরের একটা বিশাল বড় অভিযান, যেটার শুরুর কয়েকটা বছর ছিল ব্যর্থতার এবং তারপর ধীরে ধীরে সার্থকতা, সাফল্য এবং চূড়ান্ত সাফল্য। আমি মনে করি যে চার্লি চ্যাপলিনের পরে একমাত্র অভিনেতা পৃথিবীতে যিনি ৪৩ বছর মারা গেছেন তারপরও সেলিব্রেটেড হচ্ছেন। প্রচুর অনেক উন্নত মানের অভিনেতা পৃথিবীতে আছেন, কিন্তু তারা ওই ১ বছর ২ বছর ৩ বছর সেলিব্রেটেড হন, কিন্তু উত্তম কুমার, সেটা আঞ্চলিক কারণে কিনা জানি না, যে কোনো কারণেই হোক, আজও অত্যন্ত প্রাসঙ্গিক। তার নানা কারণ আছে যেটা আমরা আড্ডার মধ্যে দিয়ে যাব। প্রথম যখন ছাত্রজীবনে উত্তম কুমারের অভিনয় দেখতাম, মুগ্ধতার সাথে দেখতাম। মানে তখন উত্তম সৌমিত্র একটা বিভাজন ছিল আমাদের প্রত্যেকের মধ্যে। কিন্তু আজকে যেহেতু আমি নিজে একজন অভিনেতা এবং আমার সৌভাগ্য হয়েছে শম্ভু মিত্রর সাথে বছর ২-১ থাকা, আমার সৌভাগ্য হচ্ছে শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মাস্টারমশাইকে পাওয়া, ফলে অনেক কিছুই আমি শিখেছি এবং তাই শিক্ষা থেকে সেটা সম্পর্কে আমি বলবো। আপনারা অনেকেই জানেন যে বাংলা চলচ্চিত্রের একটা ভাগ উত্তম কুমারকে অভিনেতা বলে মনে করেন না, এবং তার মধ্যে আমার মাস্টারমশাই শ্রমিক বন্দ্যোপাধ্যায় আছেন। এবং এটা নিয়ে আমার সাথে শ্রমিকদা প্রচুর ঝগড়া হয়েছে এবং একদিন শ্রমিকদা আমাকে ফোন করে বললেন, আমাকে শ্রমিকদা বলেছেন, ছাত্র তখন, টেলিভিশন এবং উত্তম কুমার ডোন্ট এক্সিস্ট ইন মাই লাইফ। ঠিক আছে, ভালো কথা। একদিন ফোন করে বললেন, বিপ্লব আমাকে কয়েকটা উত্তম কুমারের ছবির নাম দেবে? না। কেন? তাহলে উত্তম কুমার ডাজ নট এক্সিস্ট ইন ইউর লাইফ, ওয়াই শুড আই গিভ ইউ? অসভ্যতা করো না, আমাকে একটা লেখা লিখতে হবে না। লিখুন আপনি, পৃথিবীতে আরও অনেকে আছে যারা উত্তম কুমারের ছবি দেখেছে, তাদের কাছ থেকে নিন। বিপ্লব অনেক অসভ্যতা করেছো, তোমাকে আমি অনেক পড়িয়েছি, তার জন্য তুমি নামটা দাও। তা আমি নামটা দিয়েছিলাম, 10টার ছবির নাম দিয়েছিলাম। তারপরে যখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি উত্তম কুমারের ছবি দেখে কি বুঝলেন, ওই রকম একটা গোঁড়া লোক, যেটা সত্যজিৎ রায় পরে বলেছেন যে কিছু বুদ্ধিজীবী যারা নিজেদেরকে বড় ইন্টেলেকচুয়াল ভাবেন এবং বামপন্থী মনস্ক, তারা মনে করতেন উত্তম কুমার অভিনয় জানে না, এবং তারা মনে করেছিলেন, আমাকে বলেও ছিলেন, লিখেও ছিলেন মিডিয়াতে, যে সত্যজিৎবাবু উত্তম কুমারকে নিয়ে কম্প্রোমাইজ করলেন। কিন্তু ওরা ভুলে গেছেন যে আমি ছবি বিশ্বাসকে নিয়ে কাজ করেছি জলসাঘরে। ছবি বিশ্বাসও কম বড় স্টার ছিলেন না। তেনিবে উত্তম কুমার শ্রমিকদাকে যখন জিজ্ঞেস করলাম, বললেন যে আমার যেটা মনে হলো দেখে, যে এরকম নেক্সট ডোর নেবার পৃথিবীতে নেই। আমি যদি মনে করি আমার দাদা তো দাদা, আমি যদি মনে করি আমার কাকা তো কাকা, আমি যদি কোনো মেয়ে যদি মনে করে প্রেমিক তো প্রেমিক, যদি মনে করে ভাই তো ভাই। এই যে ইমেজ, এবং আপনারা যারা বাংলা ছবি দেখেছেন পুরোনো কালে, পোশাক ছিল বাংলা শার্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে। তখন কিন্তু প্যান্ট জামা এত পরা হতো না, খুব কম পরের দিকে এসেছে। কিন্তু প্রথম দিকে ইন্দ্রাণী, পথে হলো দেরি, এই যাবতীয় যেগুলো খুব, সাগরিকা, সবই বাংলা শার্ট পরা, বাংলা শার্ট এবং ধুতি। এবং আরেকটা জিনিস, যারা বড় বড় MBA, যারা কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করে, তারা SWOT অ্যানালিসিসটা ভীষণ ভালো জানে, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। উত্তম কুমার MBA না পড়েই জানতেন। উনি এক্স্যাক্টলি জানতেন ওনার স্ট্রেংথ কী, ওনার উইকনেস কী, ওনার অপরচুনিটি কী, ওনার থ্রেট কী। উনি জানতেন ওর জিভটা মোটা, উচ্চারণটা স্পষ্ট না, যে ব্যাপারে গল্পগুলো, আরও কতগুলো গল্প আছে বলবো। ফলে উনি কোনোদিন বলতে পারবেন না যে শ্যাম কেমন আছো, কেমন আছো শ্যাম, আছো বলবেন, আছো বলতে পারেন না। এই জিভটা মোটা, কিন্তু ওটাকে উনি স্টাইল বানিয়ে ফেললেন।
এবং উনি একটু ট্যারা, লক্ষ্মী ট্যারা, ফলে ওনার তাকানোগুলো কিন্তু স্টাইলাইজড তাকানো হয় ওই ট্যারা ব্যাপারটা কাটানোর জন্য, কারণ উনি জানতেন ওটার উইকনেস। এবং আমি সত্যি খুব ব্লেসড, ভাগ্যবান যে আমার এই যতটুকু আমি অভিনয় করতে পেরেছি বাংলা ছবি বা ইন্টারন্যাশনাল ছবি, আমি অনেকের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, অনেকের সাথে আড্ডা দেওয়ার সুযোগ পেয়েছি। যেমন অনিল চ্যাটার্জির সাথে আমি আড্ডা দেওয়ার বিরাট সুযোগ পেয়েছি বসুশ্রী সিনেমার উপরে। এবং আরেকবার অনিল চ্যাটার্জি উনি এসেছিলেন, আমি তখন দূরদর্শনে সংবাদ পাঠ করি, তো উনি এসেছিলেন ক্লোজ আপ দিতে। আমি দেখলাম যে এটা একটা সুযোগ উত্তম কুমার নিয়ে কি করে আলোচনা করে ওনার কাছ থেকে কিছু জানা যায়। তখন উত্তম কুমার মানে একদম পিকে, ন্যাচারালি 78 মারা গেছেন 80-তে। তো আমার মনে আছে আমি অনিল চ্যাটার্জিকে প্রশ্ন করেছিলাম যে আপনি এবং উত্তম কুমার মোটামুটি সমবয়সী, দুজনেই হিরো হতে এসছেন, দুজনেই হিরো হয়েছেন, আপনি কি উত্তম কুমারকে হিংসে করেন? অনিল চ্যাটার্জি তার স্বভাবসিদ্ধ স্টাইলে বললেন, কেন করব না। মানে কেন করবেন? বলে, আরে জানো না প্রত্যেকবার শিল্পী সংসদে নাটক হয়, উত্তমের নামটা আমরা ছাপি এবং টিকিট বিক্রি হয়ে যায়। এবার উত্তম বলে দিয়েছে মিটিংয়ে যে ও অভিনয় করে না, ওর নাম ছাপা যাবে না। এটা অত্যন্ত দর্শকদের বঞ্চিত করা হচ্ছে। আমাকে আমার নাম ছেপে আমি 2 মিনিট থাকবো, লোকে টিকিট কেটে আসবে, আমাকে 2 মিনিটের বেশি দেখতে পাবে না, এটা ওদেরকে তঞ্চকতা করা হচ্ছে। সুতরাং উত্তমের নাম ছাপা যায়, আমার নাম ছাপবে না। বিকাশ দা বড় অ্যাক্টর, অনিল তুমি বড় অ্যাক্টর, তোমাদের নামে টিকিট বিক্রি হবে। চ্যারিটি শো প্রথম 5 দিনে বিক্রি হয়েছে 767 টাকা, প্রোডাকশন কস্টই ওঠেনি। ফলে অনিল চ্যাটার্জি বিকাশ রায়কে ফোন করেছেন, আর বিকাশ রায়ের একটা স্বভাবসিদ্ধ একটা ভঙ্গিমা ছিল কথা বলার। তো বলে, কী আছে বলো। বলছে, এরমভাবে তো বিকাশদা বিক্রি হচ্ছে না, উত্তম যদি না ওর নাম ছাপা হয় গণ্ডগোল হয়ে যাবে, চলো যাই। গেল। বলে, যখন আমরা গিয়ে বললাম যে তোমার নামটা ছাপতে হবে, লোকটা প্রথমে কি বললো জানো? কি বলল? ও আচ্ছা, সে আমার নাম ছেপে বিক্রি, ঠিক আছে পুলিশ কমিশনারকে ফোন করো। ইম্যাজিন ইজ কনফিডেন্স যে যদি নাম ছাপা হয় পুলিশ লাগবে, কারণ গন্ডগোল হবে, লাইনে লাঠিচার্জ হবে। এবং বলল 6th ডে মর্নিংয়ে 8 পয়েন্টে ছাপা হলো যে মহানায়ক উত্তম কুমার উপস্থিত থাকবেন, হাউসফুল, এক্সট্রা সিট, লাঠিচার্জ। এবং স্টার থিয়েটারে মেন গেট দিয়ে উত্তম কুমারকে ঢোকানো যায়নি। দ্যাট ওয়াজ হিজ স্টারডাম। আমি নিজের চোখে দেখেছি বসুশ্রীতে বন্যাত্রাণ অনুষ্ঠান। আমি তখন মানে কলেজে পড়ি, আমার বাবা ডাক্তার ছিলেন বলে IM-এর কার্ড পেয়েছি, দেখতে গেছি, দোতলায় বসেছি আমি এবং দেবু আমার এক বন্ধু। ইন্টারভেল অবধি কেউ উত্তম কুমার আসেননি, ফলে আমার কোনো ইন্টারেস্ট নেই। সৌমিত্র চট্টোপাধ্যায় আবৃত্তি করে, ফালতু, চল বাড়ি চল। ও দাঁড়ান দাঁড়ান, মানে ইন্টারভেল হয়ে গেল, 12:30 বেজে গেছে, আর আসে নাকি কোন, এলে তো প্রথমেই আসতো। হঠাৎ চিৎকার শুনছি বাইরে, দেবু এসে গেছে। কি করে বুঝলি? চিৎকারটা শোন। এবার আমি দেখছি, বিশ্বাস করবেন সিনেমার ফ্রেম, এদিকে ডক্টর মুরারি মুখার্জি, এদিকে মন্টু বোস ধরেছেন, উনি পাঞ্জাবি পায়জামা পরা, আমি মাইক্রোফোন ছেড়ে দিচ্ছি, সবার সামনে উনি ঢুকছেন, আর আমি তো সামনে থেকে দিচ্ছি, আর পেছনে চিৎকার হচ্ছে, গুরু একবার তাকাও, 10,000 লোক চেঁচাচ্ছে, ঠিক আছে? এবং বিশ্বাস করবেন না, ফ্রেম আউট হয়ে গেল মুরারি মুখার্জি, ফ্রেম আউট মন্টু বোস। উনি এরকম 2টো স্টেপ হাঁটলেন, এরকম করে দাঁড়ালেন, এরকম করে তাকালেন, গুরু তাকিয়েছে। ওইটুকু। এটা আমি মনে করি না যে ভারতবর্ষ মানে পৃথিবীর কোন অভিনেতা এই ধরনের, অমিতাভ বচ্চনের এই টানা, এই ধরনের ক্রেজ। এবং কথাটা হচ্ছে আবার সেই শম্ভু মিত্রের কথায়, কেন? এই কেনর প্রসঙ্গে যেতে গিয়ে কতগুলো আমার যেগুলো শুনেছি আমি, কতগুলো ঘটনা। তখন উত্তম কুমারের হার্ট অ্যাটাক হয়ে গেছে। উনি জিজ্ঞেস করেছেন, পুলু তুই শুটিংয়ের পর কী করছিস? বলে, কিছু করছে না, আজ আড্ডা দেবো। তো বলে, আমি বসে আছি। সমিত বলতে, আমি বসে আছি, একটা সংলাপ একটু রফলা রিফলা আছে, আর সেটা উত্তম কুমারের জিবে জড়িয়ে যাচ্ছে, বারবার এনজি হচ্ছে না শটটা। তখন সৌমিত্রদা গিয়ে বলছে, দাদা
স্ক্রিপ্ট রাইটার রয়েছে, বলো না ও শব্দটা চেঞ্জ করে দেবে। তো উনি ওনার স্বভাবসিদ্ধ স্টাইলে বলে না 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 ও কষ্ট করে লিখেছে, আমার শব্দটা চেঞ্জ কর উচিত না, বস। বলে হঠাৎ উনি সৌমিত্রকে বললেন, পুলু তুই একটু বাইরে যেত। আমাকে বাইরে পাঠিয়ে দিল কেন? আমি বাইরে আর বসে আছি। তার 5 মিনিট পরে উনি এলেন, এসে বলে তোরা লম্বা সিগারেট দে। বলে সে আমি দিচ্ছি, তুমি আমাকে বার করে দিলে কেন? বলে তোর তো জিভটা পরিষ্কার, উচ্চারণটা স্পষ্ট। আমি ভীষণ সচেতন হয়ে যাচ্ছিলাম। ইম্যাজিন হিজ হিউমিলিটি, যেটুকু বলতে ওর দ্বিধা নেই যে আমার উচ্চারণটা স্পষ্ট নয়। এবার আরেকটা বলছি যে ওনার ডিটেলিংয়ের দিকে যে নজর ছিল, তার কতগুলো এক্সাম্পল। যেমন পীযূষ বোস গিয়ে বলে, দাদা এখানে একটা লাইটটা করা রয়েছে, বেনুদির একটা সিঁড়ি দিয়ে নামা, উনি যে সন্ন্যাসী যা দেখতে যাবেন ডাক্তার এসে বারণ করবে, এই সাইলেন্ট শটটাকে নিয়ে নেবো। হ্যাঁ নিয়ে নাও। শটটা হয়ে গেল। পীযূষ বোস বললেন দারুণ হয়েছে বেনুদি, দারুণ। হঠাৎ পীযূষ, হ্যাঁ দাদা। উনি বললেন না শটটা আরেকবার নাও। উনি বললেন আমার মনে হয় তুমি শটটা আরেকবার নাও, আমার মনে হয়, তোমার যদি মনে হয় তুমি নিও না। এইটুকু সম্মান কিন্তু পরিচালক উনি দিলেন। কেন দাদা কী গণ্ডগোল হচ্ছে? ভালোই তো ছিল। তুমি খেয়াল করোনি বেনু সিঁড়ির দিকে তাকিয়ে নামছিল। আমরা নিজের বাড়িতে তখন সিঁড়ি দিয়ে নামি, সিঁড়ির দিকে তাকাই না, বোঝা যাচ্ছে সেটের সিঁড়ি। অর্থাৎ একটা যে ছবিতে উনি আছেন সেটা হোলিস্টিক্যালি কী করে আরও ভালো করা যায়। এবং যেটা এবার আমি ভিডিও ক্লিপটা দেখাবো, আপনারা যারা নায়ক দেখেছেন, সে নায়কের প্রথম যখন শুরু হয়, নিশ্চয়ই টাইটেলটা আপনাদের মনে আছে, একটা প্রিজনের মতো এক কতগুলো ঠাক 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 করে ব্ল্যাক কতগুলো লাইন্স গড়াদের মতো আসে এবং ধীরে ধীরে গড়াটা ফ্রি হতে শুরু করে। আমরা দেখি যে একটা মাথা চুল আঁচড়াচ্ছে, সেই জায়গাটা আমি দেখাচ্ছি না, কিন্তু উত্তম কুমারের যে চুল বা তার যে ছাঁট, সেটা বাঙালি ইয়াং ছেলেরা, যেমন অমিতাভ বচ্চনের কান ঢাকা একটা সময় চালু ছিল বহু লোকের, সেটা এত বেশি প্রভাবিত করেছিল যে সত্যজিৎ রায়ের নায়ক শুরুর হচ্ছে প্রথম শট উত্তম কুমার চুল আঁচড়াচ্ছে। চলো, এটা হচ্ছে ওই বারগুলো চলে যাওয়ার পরে। উত্তম কুমারের বয়স বাড়বার সাথে সাথে বিশেষ করে কিছু সাহিত্যিক যেমন আশুতোষ মুখোপাধ্যায়, এবং দেখবেন এমন কতগুলো ছবি আছে যেগুলো বয়সটা কিন্তু একটু মধ্যবয়সী, যেমন আমি সেও সখা। এখানে কিন্তু উত্তম কুমার সেই ইয়াং রোম্যান্টিক হিরো নয়। তার মানে ওনার যে প্রভাব সাহিত্যে ছিল সেটাও কিন্তু প্রমাণিত। সেটাও আমি মনে করি না ভারতবর্ষের ইতিহাসে এরকম কোনো দৃষ্টান্ত আছে। এবারে যেদিন দোলে দোদুল গানের রেকর্ডিংটা হবে সেদিন উত্তম কুমার দেরি করে পৌঁছেছে, গিয়ে দেখে যে মানবেন্দ্র এবং শ্যামলের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে। তো ওরা প্রচণ্ড বন্ধু, তিনজনেই বন্ধু। ঝগড়া করছিস কেন? মানবেন্দ্র বলছে দেখ না উত্তম, শ্যামল কি বলছে। কি বলেছে? আমাকে বলছে বাজে করে গাইতে। কেন বাজে করে গাইবে কেন? শ্যামল তো বলছে দেখ ও মানব তো গাইছে বন্ধুর গলায়, ও যদি আমার থেকে বেটার গায় আমার গান তো কেউ শুনবে না। হ্যাঁ, বলছি বোকা বোকা কথা বলিস না, কোনো শিল্পী কি বাজে করে গাইতে পারে নাকি? তুই চিন্তা করিস না মানব, তুই তোর মতো গাতো, আমি যখন কম্পোজিশন হবে আমি দেখে নেবো। এবং বসবে বাঁ হাতটা সাপোর্ট দিয়ে। একবারও মনে হচ্ছে মান্না দে গাইছে? একবারের জন্য মনে হবে না। দ্যাট ওয়াজ হিজ গ্রেটনেস। এবার আংটি নাকি ন্যাকা ব্যাকা মান্নাদের গাওয়া। উনি ইচ্ছে করলে এমনি গিয়ে দিতে পারতেন, কিন্তু যে গানগুলো অ্যাকসেন্চুয়েট করা। এবার যে গানটা লাস্ট গানটা দেখাবো, লাস্ট শটটা দেখুন কি করে। সন্ন্যাসী রাজায় কিন্তু এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখিনি, চোখ মারা। কিন্তু যেহেতু ওনার এখানে ক্লাসটা একটু মানে লম্পট ক্লাস, ওইটা উনি ব্যবহার করেন। যেটার কথা বলছিলাম কর্মসূচির কথা, সেটা হলো যে আমার মনে হয় যে যারা যারা
এই জগতের সাথে জড়িত, নিয়ম করে যদি উত্তম কুমারের অভিনয়টাকে অ্যাসপায়ারিং অ্যাক্টর যারা আজকে আসছেন তাদেরকে রিসার্চ সাবজেক্ট হিসেবে দেখানো হয়, কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টায় তো মূল্যায়ন করা, এনালিসিস করা সম্ভব না, কিন্তু যতটুকু গ্লিমসেস, এটা খানিকটা IPL-এর 4 আর 6-এর মতো যতগুলো দেখানো যায়, যারা ইয়াং জেনারেশনকে নিয়ে কাজ করবে তাদেরকে অ্যাক্টিং অ্যাপ্রিসিয়েশন হিসেবে দেখিয়ে বলে বুঝিয়ে করতে হবে। এটা তো ওদের উপর রেগে গিয়ে লাভ নেই, কারণ আজকে টেকনোলজি এমন জায়গায় পৌঁছে গেছে, আজকে দুম করে তুমি আলী আকবর খান সাহেব, রবিশঙ্কর খান বাজনা বাজালে কেউ শুনবেই না, অত ধৈর্য নেই কারণ।